মাধ্যমিক পাশ করে তারপর সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেছি এবং এই যে ধারাবাহিক যে দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন তৃণমূল কংগ্রেস করেছি, তখন দিদি যে দায়িত্বগুলো সাংগঠনিকভাবে আমাকে দিয়েছিলেন বা পরবর্তীকালে বিধায়ক করেছিলেন, তারপরে সরকারেরও দায়িত্ব দিয়েছেন, আমি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি, সেটাকেই ফোকাস করেছি। আজকে এই নির্বাচনে যে আ সরকারের পরিবর্তন ঘটে গেল, এটা স্বাভাবিক। গণতন্ত্রে কেউ চিরকাল থাকে না। মানুষ বিকল্প চায়, বিকল্প উন্নয়ন চায়, পরিবর্তন করেছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আ আমি যখন দেখলাম যে সরকারের বিপক্ষে মানুষ চলে গেল আমাদের সরকারের বিরুদ্ধে, বিকল্প একটা সরকার তৈরি করল, তখন আমার কাছে মনে হলো যে আজকের রাজনীতিতে পুরোটাই অপ্রাসঙ্গিক। কারণ মানুষ চাইছে না। কারণ আমি যত আমার বয়স বেড়েছে, আমি যখন সরকারে কাজ করছিলাম, দিদির প্রকল্পগুলো অ আ নিয়ে মানুষের কাছে যাচ্ছিলাম, আমি কিন্তু রাজনীতি বলতে মানুষ বুঝেছি। কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস কাউকে পৃথক করেনি। সরকারি পরিষেবা প্রতিটা মানুষ পাবে, সরকারি সুযোগ পাবে সেটা দিকেই ফোকাস করেছি এবং কিভাবে মানুষের জীবনযাত্রার মান ডেভেলপমেন্ট হবে, ডেভেলপ করবে সেইগুলো নিয়ে ভেবেছি। এখন যখন মানুষ সেই দায়িত্ব থেকে আমাদের সরিয়ে দিল, তাহলে আজকে আমি কি রাজনীতি করব? তাই আমি বলেছি যে আমি সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। সেহেতু রাজনীতি তো কেউ কখনো ছাড়ে, কেউ ৭০ এ ছাড়ে, কেউ ৮০ তে ছাড়ে। আমি নয় ৫৬ তে ছেড়ে দিলাম। তো আর রাজনীতির মধ্যে এই কারণে একেবারেই থাকতে চাই না। এখন বিষয়টা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের বেঙ্গলের রাজনীতি যে জায়গাটায় পৌঁছেছে, আজকে দীর্ঘ ৪ দশক যদি আমরা ধরি, তাহলে দেখব যে সিপিএম এর সময় বলুন, তৃণমূল কংগ্রেসের সময় বলুন, আজও বলুন, রাজনীতির সাথে হিংসা একেবারে ওতপ্রোতভাবে যুক্ত আছে। একেকটা নির্বাচনে ১০ জন, ২০ জন, ৫০ জন খুন হয়ে যায়। একটা সরকার চলে যাওয়ার পর আরেকটা যে দল হারে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, ঘরছাড়া করা হয়। এটা সিপিএমও করত, তৃণমূলের সময়ও হয়েছে, আবার এখনো হচ্ছে। কোন রাজনৈতিক দল কি নিজে দায়িত্ব নিয়েছে সংগঠিতভাবে যে রাজনীতি থেকে এই হিংসা আমরা দূর করে ফেলতে চাই? না, কেউ নেয়নি। এবং আজকে রাজনীতি মানে কারো না কারোর বিরুদ্ধে কুৎসা না করলে, বিলোদা বেল্ট আক্রমণ না করলে, তার বিরুদ্ধে চূড়ান্তভাবে তাকে হেনস্থা না করলে পলিটিক্স হয় না। আমি এর সাথে একেবারেই খাপ খেতাম না। আমি কারো বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি। এটা যেমন কিছু মানুষ খুশি ছিল যে আমি সংযত ভাষা ব্যবহার করেছি। আবার অনেকে তো ক্ষুব্ধ ছিল যে উনি কেন বলছেন না। তো আমি এই রাজনীতিতে আমি কিন্তু খুব একটা সেট করছিলাম না। আজকে আমি যদি বিধায়ক হতাম তাহলে আমার একটা দায়বদ্ধতা থাকতো আমার কনস্টিটিউয়েন্সির প্রতি এবং দল দ্বারা নির্বাচিত তার প্রতি। আজকে তো সেই জায়গাটাও আমি বিধায়ক নই। আমি একজন সাধারণ কর্মী সমর্থকের মতো হয়ে গিয়েছি। তো সেখানে আমি সক্রিয় রাজনীতি আর করতে চাই না। আমি স্বাভাবিক লেখালেখি করতে চাই, রাজনৈতিক আলোচনায় থাকতে চাই। যেটা মানুষের জন্য ভালো আমি সেই নিয়ে সেটা বুঝতে চাই, সেটা বলতে চাই। হুম, সেভাবে হয়তো থাকবো। কিন্তু সক্রিয় রাজনীতি না করতে পারি। এটা নিয়ে খুব বেশি মানুষের মাথা ব্যাথা হওয়ার কারণ নেই। তার কারণ হলো যে এটা আমি করছি না যে এটা থেকে গিয়ে আমি বিজেপিতে চলে গেলাম। আমি রং পাল্টে ফেললাম। আমি আবার দিদির বিরুদ্ধে বলতে লাগলাম। আমি নয় শুভেন্দু অধিকারী বলতে লাগলাম। আমি কিন্তু ওই রাজনীতির কথা বলছি না। আমি একেবারে এর থেকে সরে যেতে চাই। আমি ওর জন্য একেবারে সক্রিয় রাজনীতি ছাড়তে চাই। এটাই আমি বলেছি। এটা বুঝতে হবে। দিদি unparalleled লিডার। তিনি এত বড় নেত্রী, তিনি সরকারে লড়াইও যখন করেছেন মানুষের জন্য, তিনি সরকারে এসেও প্রচুর কাজ করেছেন। কিন্তু তারপরেও আ পরিবর্তন এসছে। ফলে দিদি তো আমাদের কাছে নমস্য, চিরকালই থাকবেন। আমি কোন দলে ভোট দেব, কাকে সমর্থন করব সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার থাকবে। কিন্তু আমি সক্রিয় রাজনীতি করতেই হবে এমন তো কোনো কথা নেই। কারণ আজকে কাজ নেই কিছু। আজকে নতুন যে সরকার এসেছে তাকেও সময় দিতে হবে। কারণ অনেক মানুষ এই পরিবর্তন যারা করেছেন তারা এই সরকারের প্রতি অনেক প্রত্যাশা এবং দেখতে হবে সেই প্রত্যাশাগুলো শুভেন্দু অধিকারী কিভাবে পূরণ করেন। তিনিও লড়াকু নেতা এবং তিনিও লড়াই করে এই জায়গাটায় এসছেন। ফলে এই সরকারকে সময় দিতে হবে। তারা এই প্রত্যাশাগুলো কিভাবে আপনি পূরণ শুভেন্দু করছেন। অধিকারীর সাথে একসাথে রাজনীতিও করেছেন একসময়।
যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল একসাথে রাজনীতিও ঠিক, করেছি, ঠিক। সে এখন মুখ্যমন্ত্রী, সেই স্টেপটা কিভাবে দেখছেন? দেখুন আমি তো শুধু একা করেছি না, দিদি করেছে, দিদির সাথে তিনি ছিলেন, সবাই করেছে। অভিষেক থেকে আরম্ভ করে সবাই দলের সবাই করেছে। তারপর তিনি দল ছেড়েছেন, অন্য দলে গেছেন, লড়াই করেছেন। আজকে মানুষের সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে তারও একটা লড়াইয়ের জীবন আছে এবং তিনি মানুষের দ্বারা নির্বাচিত, মানে তিনি সাকসেসফুল হয়েছেন। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই বাংলার ডেভেলপমেন্ট কি, কি করেন সেই দিকে তাকিয়ে থাকবো। আর মানুষের প্রত্যাশাগুলো কিভাবে পূরণ করছেন সেটা দেখব। তৃণমূলের প্রতি যে কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, যেখানে মানুষ বঞ্চিত হয়েছিল, সেই গ্যাপগুলো তিনি কিভাবে পূরণ করেন, সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। সময় দিতে হবে। কিন্তু গণতন্ত্রে তো কেউ চিরস্থায়ী নয়। তো সবাই এখানে আমরা ১৫ বছর চালালাম, এই সরকারও আবার চালাবে, আবার ১৫ দিন পরিবর্তন হবে। তখন সেই পরিবর্তনের লড়াইয়ে যারা থাকবেন, যে জেনারেশন থাকবেন তারা আবার শাসন ক্ষমতায় থাকবেন। আমি নয় তার মধ্যে নাই বা থাকলাম। এই তো বিষয়। সময় মানে আমি লেখালেখি করবো এটা আমার ইচ্ছাই ছিল। প্লাস হচ্ছে রাজনৈতিক আলোচনার মধ্যে থাকবো এবং সেটা পজিটিভ ভাবেই থাকবো। নেগেটিভ ভাবে নয়, নেগেটিভ অ্যাপ্রোচ আমি কোনোদিন করিনি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটি রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ, খারাপ মানুষ তো থাকবেই। প্রতিটা সিস্টেমের মধ্যে ভালো খারাপ থাকে এবং প্রতিটা মানুষের সিদ্ধান্ত কিছু ভালো থাকে, খারাপ থাকে। সবই থাকে। সবটা নিয়েই আমাদের সমাজ। ফলে মানুষ পজিটিভ ভাবে মানুষের কি করে ভালো হতে পারে, বাংলা কিভাবে ভালো হতে পারে এগুলো বোঝার চেষ্টা করব। একজন আ মানুষ হিসেবে সেটা লক্ষ্য রাখবো। সরকার কিভাবে করছে সেটা দেখব। যেটা সঠিক করছে নিশ্চয়ই বলব। যেটা ভুল করবে সেটা নিশ্চয়ই বলব। আপনি এর মধ্যেই পরিবহন থাকবো। মন্ত্রী ছিলেন, এখন বর্তমানে পরিবহন দপ্তরে যে মহিলাদের জন্য ফ্রি করে দেওয়ার কিছু নতুন কিছু প্রকল্প আনলো পরিবহন দপ্তর, সেই নিয়ে কি বলবেন? খুব ভালো সিদ্ধান্ত, মহিলাদের ফ্রি করেছে। এটা হয়তো ভাবনা আমারও ছিল। সেটা কার্যকরী করার আগেই আমরা চলে যেতে হলো। এটা খুব ভালো সিদ্ধান্ত। গরিব মহিলার যারা বাসে চড়তে চায় তাদের জন্য এই ফ্রিটা করে দেওয়া। এটা সঠিক সিদ্ধান্ত। এটাকে বজায় রাখতে হবে। এখন বর্তমানে দেখা যায় যে তৃণমূল কার এই নিয়ে কিন্তু একটা যুদ্ধ বেঁধেছে। এটা নিয়ে আপনি যেহেতু তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন, এখন বিধায়ক না কিন্তু তৃণমূলের কর্মী, সেক্ষেত্রে কি তৃণমূল ভিতরে লোগো কার সেটা নিয়েও কিন্তু একটা যুদ্ধ এখন বেঁধেছে। বিষয়টা হলো যে এই যে প্রায় ৫৮ জনের মতো বিধায়ক চলে গেলেন, গিয়ে আলাদা করে নিজেদের দলনেতা তৈরি করলেন, বিরোধী দলনেতা তৈরি করলেন, ডেপুটি লিডার তৈরি করে নিলেন। এটা হঠাৎ চলে গেলেন। আমার যেটা মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরিত দল, তিনি তৈরি করেছেন। তার দিকে তাকিয়েই আজকে ৩ কোটি মানুষ সমর্থন জুগিয়ে এসেছিল। তো তবুও দলের মধ্যে যারা বিধায়ক বা এমপি তাদের কথা বলা বা মত প্রকাশের যে পরিসর সেটা খুব সংকুচিত ছিল। এবং সেই জায়গা থেকে এর বহিঃপ্রকাশ বলে আমার মনে হচ্ছে। যে বিরোধী দলনেতা কে হবে বা ডেপুটি লিডার কারা হবে একটু যদি সুযোগ দেয়া যেত, এদের মতামত নেয়া যেত, তাহলে মনে হয় কোনো সমস্যা ছিল না। এরা নিজেদের মতো করে মান্যতা দিল না দলকে এই মুহূর্তে। না দিয়ে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন এবং এরা এখনো বলছেন যে তারা দিদিকেই ভালোবাসে না, দিদিকে তো ভালোবাসি। তৃণমূল দ্বারা নির্বাচিত সবাই। দলনেতাগুলো নিজেদের মতো করে তৈরি করেছে। এই হচ্ছে ঘটনা। এখন দেখতে হবে যে আগামী দিনে কোথায় যায় রাজনীতি। এটা কি একটা চাপ সৃষ্টি হতো আপনারা যখন তৃণমূলে ছিলেন, যখন আগের বিধানসভা অব্দিও উপরতেই কোনো আপনাদের প্রেশার ক্রিয়েট করে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করাতে বাদ বাকি না, আপনার? বিষয়টা না। আমি ওভাবে অতটা দেখতে চাইনি। আমরা দেখেছি যে দিদি যা সিদ্ধান্ত নিতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নিতেন আমরা সেটাই পালন করতাম। ঠিক আছে? কোনো মতামত দেওয়ার সুযোগটা একেবারেই ছিল না। এটা ঘটনা। এটা ছিল না। কিন্তু আমাদের মানতাম এই কারণে দলটা তো দিদির দল। নিজের তৈরি করা দল। তিনি যেটা নিচ্ছেন সেটাই ঠিক। কোনোটা হয়তো পছন্দ ও অপছন্দ থাকলেও সেটা নিয়ে কিছু বলার বা মত প্রকাশ করার জায়গা ছিল না, করতেও যেতাম না। কিন্তু অনেকে হয়তো সেটা নিয়ে অ্যা বিরূপ ছিল। সেগুলো এখন যেহেতু দিদি সরকারে নেই, সেগুলো প্রকাশ ঘটছে। আমার সেটাই মনে হচ্ছে। সহিংসতাটি নিয়ে যে সিবিআই তদন্ত হয়েছে, সিডি মানে সিআইডি তদন্ত করছে, সহিংসতাটি নিয়ে দলের ভেতর একটা বিশৃঙ্খলা দেখা গেল, কি করবেন? এটা কি বলবো? এটা কিভাবে মিস্টেক হলো সেটা আমি নিজে বুঝতে পারছি না। কারণ আ বিরোধী দল
তাহলে নেতা কে হবে? এটা যে দল থেকে নির্বাচিত সেই দল অবশ্যই সিদ্ধান্ত সেই দল নেবে। কিন্তু বিধানসভার প্রসিডিওর অনুযায়ী যারা এমএলএ তারা তাদের সই সমেত এটা স্পিকারের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু সেখানে কারো সই নেই কি না নেই এটা আমি বলতে পারব না। আমি তো বিধায়ক হইনি। এটা কি করে হলো না সবটাই মিডিয়াতে দেখছি। এটা নিয়ে আমার কোনো মন্তব্য করতে না, পারব এই না। যে হলো কি করে? তৃণমূল কর্মী হিসাবে যে এখন নয় আপনি সন্ন্যাস নেন, এইটাকে কিভাবে নজর রাখবেন? বিরোধীরা এটা তো আপনাদের যারা সরকারে বিরোধীরা সুযোগ পেল, অন্য দল সুযোগ পেল। এটা উম কেন হলো, কিভাবে হলো সেটা আমি বলতে পারছি না। তবে সুযোগটা তো অবশ্যই বিজেপি বা অন্য রাজনৈতিক দল এই সুযোগটা পেয়েছে এবং আজকে যে এতজন ভেঙে গিয়ে আলাদা করলো, তারাও সুযোগটা পেয়ে গেল যে আমাদের মতামত নেয়া হয়নি। এটা ঘটলো। রাজনীতিতে এই ধরনের জিনিস অনবরত ঘটতে থাকছে এবং আজকে দিদির তো লড়াই করবেন। দিদির সঙ্গে অবশ্যই সাধারণ মানুষ থাকবে, কর্মীরা থাকবে। কারণ তিনি নেত্রী। এবং এই যে সরকার এসছে সেই সরকারও তারা তাদের মতো করে চালাতে চেষ্টা করবে। তারপর কোনো সময় মানুষ পরিবর্তনও হয়তো চাইবে। সেটা একটা দীর্ঘ লড়াই। সেই লড়াইয়ে আগামী দিনে কোথায় যায়, কিভাবে কারা নেতৃত্ব দেয়, কিভাবে তার লড়াই চলে সেটা ভবিষ্যতই বলবে। এখন থেকে বলা খুব শক্ত আছে। অ্যা কিন্তু এই মধ্যে যেটা হলো যে এখন দিদি কি সিদ্ধান্ত নেয় সেটাও হচ্ছে দেখার বিষয়। যারা চলে গেল তাদের বিষয়ে দেখার বিষয়। এটা তো আমার কিছু বলার নেই এই ব্যাপারে।